নতুন বাড়িতে যাওয়ার পর থেকেই আদিত্য এবং শ্রুতির সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনাগুলো কি অলৌকিক নাকি কোনো জীবিত ব্যক্তির ষড়যন্ত্র? পাহাড়ে ঘেরা এই সুন্দর শহর কোন নৃশংস ঘটনার সাক্ষী হয়ে আছে সেটাই জানবো আজকের মুভি অদ্ভুতের এক্সপ্লেনেশনে। তবে এক্সপ্লেনেশনে যাওয়ার আগে নতুন বন্ধুদের কাছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলো দেরি না করে কাহিনীতে চলে যাওয়া যাক। কাহিনীর শুরুতেই আমরা সিমলার কাছাকাছি অনন্তবন নামক একটি জায়গা দেখতে পাই এবং আমাদের পরিচয় হয় এই কাহিনীর অন্যতম প্রধান চরিত্র গজরাজ অবস্তির সাথে। তার ছেলে একটি খেলনা গাড়ি নিয়ে খেলছিল, কিন্তু বাচ্চাটির গাড়ি কিছুতেই চলছিল না। তখনই তার বাবা গজরাজ সেটি খেয়াল করে এবং গাড়িটিতে ব্যাটারি ভরে দেয়, আর গাড়িও যথারীতি চলতে শুরু করে। গজরাজ বলে, এটার মধ্যে প্রাণ না দিলে তবে কিভাবে গাড়ি চলবে? ঠিক তখনই তার স্ত্রী সেখানে আসে এবং গজরাজকে কোথাও একটা যাওয়ার জন্য তাড়া দিতে থাকে। আর এখানে আমরা জানতে পারি যে গজরাজ পেশায় একজন ডিটেকটিভ, আর পুলিশ ডিপার্টমেন্ট থেকে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। বিভিন্ন কেসে পুলিশকে সাহায্য করার জন্যই এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এবার অনুষ্ঠানের মাঝেই গজরাজ স্মোক করতে একটু বাইরে আসে। ঠিক তখনই এক ব্যক্তি এসে তাকে বলে, শুনলাম তোমাকে নাকি আজকে সম্মানিত করা হবে, কিন্তু তুমি তো ওই কেসটা সলভ করতে একটু বেশি সময় লাগিয়েছিলে। আমি তো আগেই বলেছিলাম কে দোষী। এবার অ্যাওয়ার্ড নেওয়ার পরে প্রেসের লোকজন তাকে বলে যে স্যার, আপনি কি এমন কিছু কেস সলভ করেছিলেন যেটার সমাধান খুঁজতে আপনাকে অনেকটা ঘুরতে হয়েছিল? এই প্রশ্ন শুনে গজরাজের মনে অতীতের কিছু কাহিনী ঘুরপাক খেতে শুরু করে। গজরাজ বলে, আমি এটা নিয়ে কখনোই অহংকার করি না যে আমার কাছে অনেক প্রশ্নের উত্তর আছে, কিন্তু ভয় এটাই যে কিছু কিছু প্রশ্নের কোনো উত্তরই হয় না। আর এখান থেকেই কাহিনী পরিবর্তিত হয়ে 5 বছর আগের ঘটনায় গিয়ে পৌঁছায়, যেটা নিয়েই গজরাজ ভাবছিল। পাহাড়ে ঘেরা এই সুন্দর শহরের মাঝে আমরা একটা একাকী বাড়ি দেখতে পাই, যে বাড়ির মালিক ছিল ডক্টর আদিত্য দেবরায়। আদিত্য বিবাহিত এবং তার স্ত্রীর নাম ছিল শ্রুতি। এবার শ্রুতি এই জায়গায় এসে খুব খুশি হলেও আদিত্য খুব একটা খুশি ছিল না, কারণ নতুন বাড়ি লোকালয় থেকে অনেকটাই দূরে, কাছে পিঠে কোনো বাড়ি ঘরও নেই, ফলে তার মুড খুব একটা ভালো ছিল না। তাই শ্রুতি একটু রোম্যান্স করে তার স্বামীর মন ঠিক করার চেষ্টা করে, কিন্তু আদিত্য তাতেও উৎসাহী ছিল না। এই সবের মাঝেই হঠাৎ শ্রুতি দেখে একটা দমকা হাওয়ায় বাড়ির দরজা নিজে থেকেই খুলে যায় এবং মনে হয় কেউ একজন বাড়ির বাইরে থেকে ভেতরে প্রবেশ করলো। সে একটু ভয় পেয়ে যায় আর উঠে দরজা বন্ধ করতে যায়, কিন্তু ততক্ষণে তার স্বামী আদিত্য শুতে চলে গিয়েছিল। পরের দিন ছিল ক্রিসমাস, তাই শ্রুতি আদিত্যর কাছে আবদার করে যে সে যেন আজ হাসপাতালে না যায়। আদিত্য গুড লাইফ নামক একটি হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টরের পাশাপাশি একজন ডাক্তার ছিল। প্রীতির আবদারে তার স্বামী বলে যে দেখো, যারা অসুস্থ তারা কিন্তু কোনো দিনক্ষণ দেখে হাসপাতালে আসে না, তাই আমাকে যেতেই হবে, এবং সে শ্রুতিকে একটি ইঞ্জেকশন দিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। আদিত্য চলে যাওয়ার পরে শ্রুতি তার রান্নাঘরে চলে যায় এবং মিক্সিতে সে কিছু একটা গ্রাইন্ড করছিল। এবার ঠিক তখনই হঠাৎ আদিত্যর ফোন আসে। শ্রুতি আদিত্যর ফোন রিসিভ করে। শ্রুতি ওষুধ খেয়েছিল কি না সেটা জানতেই আদিত্য ফোন করেছিল। হঠাৎই শ্রুতি লক্ষ্য করে যে বাড়ির লাইটগুলি দপদপ করতে শুরু করেছে, আর খুব অদ্ভুত বিষয় হলো মিক্সিটাও নিজে থেকেই চলতে শুরু করে। শ্রুতি লক্ষ্য করে যে কিচেনের প্রত্যেকটা ক্যাবিনেটের দরজা খোলা। সে দেখে হঠাৎই মিক্সিটা খুব জোরে জোরে ঘুরতে শুরু করেছে। শ্রুতি সুইচ বন্ধ করলেও তাতে কোনো লাভ হয় না, প্লাগ খুলে দিলেও মিক্সি কিন্তু বন্ধ হয় না। আর হঠাৎই মিক্সির জারটি দেওয়ালে গিয়ে আছাড় খায় আর দেওয়ালে একটি লাল ক্রস তৈরি করে। এই ঘটনায় ভয় পেয়ে শ্রুতি গজরাজকে খবর দেয়, যদিও আদিত্যর সেই বিষয়টা অতটা পছন্দ ছিল না। শ্রুতি বলে যে কেউ আমাদের অ্যাটাক করার চেষ্টা করছে। শ্রুতি তাকে কিচেনের সমস্ত ঘটনাটি বিস্তারিত জানায়, আর আগেরও ঘটে যাওয়া কিছু ঘটনার কথা গজরাজকে জানায়। সে বলে যে যেদিন তারা প্রথমবার বাড়ির মালিকানা পেয়েছিল সেদিন ছিল শ্রুতির জন্মদিন। সেই রাতে অঝোরে বৃষ্টি শুরু হয়, যে কারণে তারা সেই রাতেই সেই নতুন বাড়িতেই থেকে যাওয়ার প্ল্যান
প্ল্যান করে। সেই রাতেই শ্রুতি অদ্ভুত একটা স্বপ্ন দেখে, তবে সেইটা স্বপ্ন নাকি সত্যি এটা শ্রুতি আজ অবধি বুঝতে পারেনি। সে দেখে একটি মেয়ে তার ওপরে উল্টে ঝুলে রয়েছে, যেটা দেখে শ্রুতি ভীষণ ভয় পেয়ে যায়। যাই হোক, পরের দিন তারা লাইটের দোকানে কিছু হোম ডেকোর আইটেম কেনার জন্য যায়, কিন্তু সেদিনও একটা দুর্ঘটনা ঘটে। একটি ঝাড়বাতি হঠাৎই তাদের মাথার ওপরে ভেঙে পড়ে। শ্রুতি বলে যে ঠিক সময় মতো সরে না গেলে হয়তো আমরা মারাই যেতাম। গজরাজ সবটা শুনে বলে যে নিঃসন্দেহে দুটি ঘটনার মধ্যে কোনো না কোনো যোগাযোগ তো আছেই, আর সে এবার এক্সপ্লেইন করতে শুরু করে। গজরাজ বলে যে প্রত্যেকটি ব্যাগ স্ট্যান্ড বাই মোডে এনার্জি ব্লিড করে, একে ইনটার্ম এনার্জি বলা হয়। তাই কখনো কখনো সুইচ অফ থাকলেও মেশিন চলতে পারে। আর ললিত লাইট নামক ওই লাইটের দোকানটি 65 বছর ধরে তাদের দোকান চালাচ্ছে। আর একটা ঝাড়বাতি ভেঙে পড়া নিছকই একটা কাকতালীয় ব্যাপার। কিন্তু তখনই শ্রুতি তার ব্যাগ থেকে একটি ছবি গজরাজকে দেখায়, যেখানে সেই ঝাড়বাতি ভেঙে পড়ার দিনেও সেই মতিগুলো দিয়ে একটা ক্রস চিহ্ন তৈরি হয়েছিল। দ্বিতীয় দিন যখন মিক্সি অ্যাক্সিডেন্ট হয়, সেদিনও টমেটো সস দিয়ে দেওয়ালে সেই একই ধরনের ক্রস চিহ্ন তৈরি হয়। সুতরাং বিষয়টা কাকতালীয় ছিল না। গজরাজ বলে যে প্রথম অ্যাটাক হয়েছিল যেদিন শ্রুতির জন্মদিন ছিল, অর্থাৎ আপনারা নতুন বাড়িতে ওঠেন, আর দ্বিতীয় অ্যাটাক হয় ক্রিসমাসের অনুষ্ঠানে। তো আগামী দিনে কি আপনাদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ দিন আসতে চলেছে? আদিত্য বলে যে পরের সপ্তাহে তাদের হাসপাতালে অ্যানুয়াল সেরিমনি আছে। গজরাজ তার তদন্ত শুরু করে দেয়। গজরাজের অফিসে আমরা তার অ্যাসিস্ট্যান্ট সোনুকে দেখতে পাই। গজরাজ সোনুকে বলে যে রাওয়াত হোমের আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ আমার চাই। গজরাজ সোনুকে বলে যে আগের দিন ফাইলটা কি রেডি করেছো? সোনু বলে যে হ্যাঁ, ওটা তো রেডি হয়ে গেছে, কিন্তু সোনু আসলে মিথ্যা বলছিল। গজরাজ বলে যে তুমি তো আজ 20 মিনিট লেট করে এসেছো, তাহলে কি করে কমপ্লিট করলে? গজরাজ তার অবজারভেশনের মাধ্যমে সোনুকে ধরে ফেলে। আসলে সোনু খুব তাড়াহুড়ো করে আজ অফিসে আসার জন্য তার সাইকেলটাও ঠিকমতো স্ট্যান্ড করতে পারেনি। এসেই সে চা দিয়ে বিস্কুট খেয়েছে, আর সেই বিস্কুটের গুঁড়ো তার জামায় লেগে রয়েছে। আর তারপরে তার পা টেবিলে তুলে ল্যাপটপ ওপেন করেছে, কারণ টেবিলে তার বুটের ধুলো লেগে রয়েছে। আর যখন গজরাজ বাড়িতে ঢুকছিল তখন সোনুর চশমার রিফ্লেকশনে সে দেখেছিল যে সোনু গেম খেলছে। গজরাজ বলে যে আমার সাথে কাজ করতে গেলে কিন্তু ফাঁকি দেওয়া একবারই চলবে না। গজরাজ তার তদন্ত শুরু করে দেয়। দুর্ঘটনাগুলি যে সমস্ত জায়গায় ঘটেছে, যেমন ললিত লাইট হাউস এবং সেই সঙ্গে রাওয়াত হাউস, সব জায়গায় সে নিখুঁতভাবে পর্যবেক্ষণ চালিয়ে যায়। সে চার্চেও যায়, আর সেখানে সেই ক্রসের সাথে দুর্ঘটনায় তৈরি হওয়া ক্রসগুলির ছবি মিলিয়ে নেয়। এবার দেখতে দেখতেই আদিত্যর অ্যানুয়াল ফাংশনের দিন চলে আসে। সেই অনুষ্ঠানে অন্যান্য ডাক্তারদের সাথে প্রেস মিডিয়াও উপস্থিত ছিল, আর আমরা দেখি গজরাজ ও সোনুকে নিয়ে সেখানে উপস্থিত থাকে। আদিত্যর স্পিচ শুরু হওয়ার সাথে সাথেই হঠাৎই লাইট দপদপ করতে শুরু করে, আর ওপরের একটি সিলিং ফ্যান হঠাৎই খুব জোরে জোরে ঘুরতে শুরু করে। গজরাজ সোনুকে তাড়াতাড়ি সমস্ত সুইচ অফ করে দিতে বলে, কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয় না। ফ্যানটা উড়ে গিয়ে আদিত্যর পিছনে থাকা হোর্ডিংয়ে গিয়ে ধাক্কা খায়, আর সেখানেও এরকমই একটা ক্রস চিহ্ন তৈরি করে। এই ঘটনায় ভয় পেয়ে সবাই সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু এত ভিড়ের মধ্যেই এক মহিলা অদ্ভুতভাবে পিছন ফিরে তাকায়, যেটা গজরাজের খুব অদ্ভুত লাগে। সে পরে সিসিটিভি ফুটেজ থেকে সেই মহিলার ফটো বের করে এবং তার মনে হয় যে সে এই মহিলাকে এর আগেও কোথাও যেন দেখেছে। অনেক চিন্তা করার পরে গজরাজের মনে পড়ে যে সে আগের দিন যখন চার্চে গিয়েছিল, এই মহিলাও সেদিন সেখানে উপস্থিত ছিল। গজরাজ বুঝতে পারে যে এই সমস্ত কেসের সঙ্গে এই মহিলার কোনো না কোনো রিলেশন আছে। সেদিন অনুষ্ঠানে আসা ব্যক্তিদের লিস্ট থেকে জানা যায় যে মেয়েটির নাম মেরি। গজরাজ সোনুকে মেরির সমস্ত ইতিহাস বের করতে বলে। অন্যদিকে সে চার্চে গিয়ে ফাদারের কাছ থেকে মেয়েটির বিষয়ে জানতে চায়। ফাদার জানান যে মেরি আসলে আশা ফাউন্ডেশন নামক একটি ফাউন্ডেশন চালায়, যেখানে অ্যাক্সিডেন্টের ফলে আহত বিকলাঙ্গ পেশেন্টদের সে সাহায্য করে। আর মেরি মনের দিক থেকে খুবই ভালো একটি মেয়ে। প্রত্যেক বুধবার সেই সমস্ত হ্যান্ডিক্যাপ লোকেদের নিয়ে চার্চে আসে, আর এর থেকে বেশি কিছু ফাদার জানেন না। সোনুও খোঁজ নিয়ে এর থেকে বেশি কোনো তথ্য জোগাড় করে উঠতে পারে না, কারণ মেয়েটির কোনো তথ্যই কোথাও নেই, এমনকি ফেসবুকেও তার কোনো আইডি নেই।
তাহলে এই সমস্ত অলৌকিক ঘটনাগুলো কি মেরিই ঘটাচ্ছে? যদি ঘটিয়েও থাকে তবে সে কীভাবে ঘটাচ্ছে? গজরাজ সোনুকে মেরিকে ফলো করতে বলে এবং মেরি কখন কোথায় যাচ্ছে, কি করছে না করছে সেই সমস্ত বিষয়ের একটি লিস্ট তৈরি করতে বলে। অন্যদিকে আমরা দেখি যে শ্রুতি এবং আদিত্যের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না। গজরাজ প্রায় আদিত্যকে অন্য এক কলিগের সাথে দেখত। গজরাজ আদিত্যর কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে আপনি মেরি নামের কোনো মেয়েকে চেনেন? কিন্তু আদিত্য এক প্রকারে মুখের ওপরেই বলে দেয় যে সে এই নামের কাউকেই চেনে না। এবার সোনু মেরিকে সারাদিন ফলো করে এবং তার দিনলিপি বানিয়ে আনে। মেরি সকাল 9টায় ফাউন্ডেশনে যায়। 2 ঘন্টা পেশেন্টদের ফিজিওথেরাপি করানো হয় এবং 11টা থেকে 1টা তারা বই পড়ে আর তারপরে লাঞ্চ হয়। লাঞ্চের একটু পরে একটুখানি টিভি দেখা আর 3:30টার পরে তারা যোগা ক্লাসে যুক্ত হয়। আর এইসব করেই আবার রাত 9টায় মেরি বাড়ি ফিরে আসে। এই সময় গজরাজের মনে পড়ে যে ললিত হাউসের অপোজিটের বিল্ডিংটাই হলো আসলে আশা ফাউন্ডেশন, অর্থাৎ আদিত্যদের মাথায় ঝাড়বাতি পড়ার সময় মেরি তাদের কাছেই ছিল, আর ফ্যান খুলে পড়ার সময়ও মেরি সেই হলেই উপস্থিত ছিল। কিন্তু মিক্সি ব্লেন্ডারের দিন মেরি সেখানে ছিল না। সেদিন তো শ্রুতি বাড়িতে একাই ছিল। ঠিক তখনই আরও একটি বিষয় গজরাজের মাথায় নক করে যায় যে মিক্সি যেদিন ব্লাস্ট হয় সেদিন মেরি চার্চে ক্যারল প্র্যাকটিস করছিল, আর চার্চ ছিল শ্রুতিদের বাড়ির খুব কাছেই। অর্থাৎ প্রত্যেকটি ঘটনা ঘটার সময় প্রত্যেক 1 কিলোমিটারের মধ্যেই মেরি উপস্থিত ছিল। কিন্তু থাকলেও সে এই সমস্ত কিছু কিভাবে আর কেন করছে? গজরাজ পরের দিন মেরির সাথে দেখা করতে যায়, যেখানে আমরা দেখি যে মেরি তার প্রিয় কুকুরটিকে আদর করছে। গজরাজ মেরিকে বলে যে আপনি তো ডক্টর বা নার্স কোনো কিছুই নন, তাহলে সেদিন সেমিনার হলে কি করছিলেন? মেরি বলে যে তার একাডেমি অনেক দিন থেকেই একটি মেডিকেল সংস্থার সঙ্গে যুক্ত হতে চাইছিল, আর সেই জন্যই সে সেই সেমিনারে গিয়েছিল। আর সে শুধুমাত্র ওই সেমিনারেই নয়, শহরের অন্যান্য নামকরা হাসপাতালেও গিয়েছিল। গজরাজ বলে যে আপনি কি প্রায় চার্চে যান? মেরি বলে যে সে প্রত্যেক বুধবার এই সংস্থার লোকেদের নিয়ে চার্চে যায়, যাতে তাদের মধ্যে একটা পজিটিভ একটা ভালো ভাব সে আনতে পারে। গজরাজ তাকে জিজ্ঞাসা করে যে আপনি কি ডক্টর আদিত্য রাওয়াত বা তার স্ত্রী শ্রুতিকে চেনেন? মেরি জানায় যে সে এই নামের কাউকে চেনে না। গজরাজ বুঝতে পারে যে মেরি এবং আদিত্যর মধ্যে কিছু তো একটা লিঙ্ক আছেই। গজরাজ এবার মেরি এবং আদিত্য দুজনকেই ফলো করতে শুরু করে। এবার হঠাৎই একদিন রাস্তায় মেরির সাথে আদিত্যর ধাক্কা লাগে, আর মেরির হাতে থাকা কিছু কাগজপত্র নিচে পড়ে যায়। তারা স্মাইল করতে করতে কথা বলতে শুরু করে। তাদের দেখে বোঝাই যাচ্ছিল যে তারা পূর্ব পরিচিত। কথা হয়ে গেলে যে যার নিজের পথে এগিয়ে যায়। আদিত্য গাড়ি নিয়ে বেরিয়ে যায়, কিন্তু হঠাৎই মেরি পিছন ঘুরে আদিত্যর গাড়ির পিছনে ছুট লাগায়। ততক্ষণে মেরির চোখ মুখ বদলে গিয়েছিল। মেরির চোখ রক্তাভ হয়ে যায় এবং মেরি আদিত্যর গাড়ির স্পিডের সাথে পেরে ওঠে না, যে কারণে সে থেমে যায়। গজরাজ পরের দিন আবারও আদিত্যর হাসপাতালে গিয়ে তাকে মেরির বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু আদিত্য তাকে জানায় যে আমি এই নামের কাউকে চিনিই না। সে বলে মেরি নামের কোনো পরিচিতও আমার নেই। কিন্তু গজরাজ তখনই আদিত্যকে তাদের দুজনের তুলে রাখা একটি ফটো দেখায়, যে ফটো দেখে আদিত্য বলে যে এই মেয়ের নাম মেরি না, এ হলো অঞ্জলি, আমরা ফ্যামিলি ফ্রেন্ড। আদিত্য রেগে গিয়ে গজরাজকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। গজরাজ বাড়ি ফিরে এসে ফেসবুকে অঞ্জলি মালহোত্রা নাম দিয়ে সার্চ করলে আমরা অঞ্জলিকে দেখতে পাই, যাকে দেখতে মেরির মতো কিছুটা হলেও বেশ কিছুটা আলাদাও ছিল। আর অঞ্জলি কিছু বছর আগেই লস অ্যাঞ্জেলে চলে গিয়েছিল। তাহলে কি অঞ্জলি আর মেরি একই নাকি ভিন্ন কোনো ব্যক্তি? ঠিক সেই সময় সেই বয়স্ক ব্যক্তি আসে এবং গজরাজকে বলে যে এই দুইজন একই মহিলা কিনা সেটা আসল বিষয় নয়। আসল বিষয় হলো যে এর সাথে আদিত্যর কিসের শত্রুতা আছে। লোকটি চলে গেলে সেখানে সোনু আসে। সোনু বলে যে আজ মেরি প্রোটেস্টে গেছে, তাই সে ফিরে এসেছে। গজরাজ বুঝতে পারে যে মেরির ওপরে নজর না রেখে সোনু এখানে চলে এসে একটা মারাত্মক ভুল করে বসেছে। গজরাজ সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়ে। এদিকে আদিত্য হাসপাতাল থেকে বাড়ি ফিরলে সে দেখে যে সিঁড়িতে রক্ত পড়ে আছে এবং ওপর থেকে ভেসে আসছে শ্রুতির চিৎকারের আওয়াজ। আদিত্য বারবার দরজা ধাক্কা দিলেও শ্রুতি দরজা খোলে না। আদিত্য হাল ছেড়ে দিলে তখন দরজা আপনা আপনি খুলে যায়। সে দেখে যে ঘরের মেঝেতে রক্ত পায়ের ছাপ এবং তার বাড়ির সমস্ত জিনিসপত্র ওলটপালট হয়ে গেছে এবং শ্রুতি খুব বিপজ্জনকভাবে বারান্দার রেলিংয়ে বসে আছে। আদিত্য তার নাম ধরে ডাকতেই
দেখেই সে তৎক্ষণাৎ বারান্দা থেকে নিচে ঝাঁপ দেয়। আদিত্য ওপর থেকে দেখলে সে দেখে যে শ্রুতি মারা যায়নি, আর হঠাৎ সে উঠে দাঁড়িয়ে দৌড়াতে শুরু করে। শ্রুতি জঙ্গলের দিকে দৌড় দেয়, আর আদিও গাড়ি নিয়ে শ্রুতির পিছনে পিছনে ধাওয়া করে। ততক্ষণে গজরাজও চলে এসেছিল, আর সে আদিত্যকে ফলো করতে শুরু করে। আমরা দেখি শ্রুতি একটি ব্যস্ত রাস্তার একদম মাঝখানে দাঁড়িয়ে পড়ে, আর পিছনেই একটি লরি প্রচণ্ড স্পিডে ছুটে আসে। আদিত্য বারবার শ্রুতিকে সরে যেতে বলে, কিন্তু শ্রুতি কোনো মতেই সরছিল না। আদিত্য তাকে বাঁচাতে দৌড় দেয়, কিন্তু ততক্ষণে ট্র্যাকটি শ্রুতির একদম পিছনেই চলে এসেছিল, আর তাকে ধাক্কা মারতেই যাচ্ছিল। ঠিক তখনই গজরাজ শ্রুতিকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, আর শ্রুতি দূরে ছিটকে পড়ে এবং সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কোনো একটা ঘোরের মধ্যে ছিল। আদিত্য শ্রুতিকে কোলে তুলে গাড়িতে ওঠানোর জন্য নিয়ে যায়। ঠিক তখনই শ্রুতি অবচেতন অবস্থাতেও একটি দিক ইঙ্গিত করে আঙুল দেখায়। গজরাজ দেখে যে সেদিকেই ছিল গুড লাইফ হাসপাতাল, অর্থাৎ এই হাসপাতালের সাথেই কোনো রহস্য জড়িয়ে আছে। যখন তারা সেখান থেকে বেরিয়ে যায়, আমরা দেখি মেরি তার লোকেদের নিয়ে সেই রাস্তা দিয়েই তার ক্যাম্পেইন চালাচ্ছিল। অর্থাৎ এই ঘটনাটা ঘটাকালীনও মেরি তাদের কাছেই ছিল। বাড়ি এসে আদিত্য বলে শ্রুতি বেশ কিছু মাস ধরেই ডিপ্রেশনে ভুগছে, আর তার জন্যই আমরা এখানে শিফট করেছিলাম। ডাক্তার শ্রুতিকে চেক আপ করেন এবং বলেন যে খুব ভালো একটা খবর আছে, শ্রুতি প্রেগন্যান্ট। কিন্তু এই খবর শুনে আদিত্য খুশি হয় না, সে যেন আকাশ থেকে পড়ে। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি যে গজরাজ অঞ্জলির কলেজ লাইফের বন্ধু রিমার সাথে দেখা করতে যায়। আসলে অঞ্জলি কেন লস অ্যাঞ্জেল চলে গিয়েছিল সেটা জানাই ছিল তার আসল উদ্দেশ্য। রিমার কথা থেকে আমরা জানতে পারি যে সে এবং অঞ্জলি কলেজের প্রথম দিন থেকেই খুব ভালো বন্ধু হয়ে গেছিল। অঞ্জলি অর্জুন নামক একটি ছেলেকে খুব পছন্দ করত। এরকমই একদিন ক্রিসমাসের পার্টিতে মনোজ নামক এক বন্ধুর অ্যারেঞ্জ করা পার্টিতে সে গিয়েছিল। পার্টির আয়োজন করা হয়েছিল মনোজের ফার্ম হাউসে। অঞ্জলি মেনলি অর্জুনকে দেখার জন্যই সেখানে গিয়েছিল, যদিও তখন তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু অঞ্জলি অর্জুনকে খুবই লাইক করত। পার্টিতে গিয়েই অঞ্জলি ড্রিঙ্ক করতে শুরু করে এবং তারপরে সে অর্জুনকে খুঁজতে থাকে। অর্জুনকে খুঁজতে খুঁজতে অঞ্জলি একটু ভিতরের দিকে গেলে সে দেখে যে অর্জুন অন্য একটি মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছে, আর এই দৃশ্য তাকে জোরালো ধাক্কা দেয়। অঞ্জলি পার্টি ছেড়ে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তারপরে অঞ্জলির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু কিছুদিন পরে রিমা জানতে পারে যে সেই রাতে অঞ্জলির একটি ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু অঞ্জলির মা বলে যে এখন অঞ্জলির ঠিক আছে এবং সে লস অ্যাঞ্জেলে সেটেল হয়েছে। রিমা বলে অঞ্জলি খুবই ভালো এবং ভীতু প্রকৃতির মেয়ে ছিল, এমনকি সে কুকুরকেও নিজের ধারে কাছে ঘিসতে দিত না। কিন্তু আমরা তো দেখেছিলাম মেরি, যাকে আদিত্য অঞ্জলি বলছে, সে একটি কুকুরকে নিয়ে বসেছিল। সুতরাং অঞ্জলি এবং মেরি দুইজন আলাদা ব্যক্তিত্ব। গজরাজ সোনুকে অঞ্জলির অ্যাক্সিডেন্টের সেই ফাইলটা আনতে বলে। এদিকে আমাদের আদিত্য এবং শ্রুতিকে দেখানো হয়। আদিত্য খুব রেগে রুমের মধ্যে পায়চারি করছে। আদিত্য শ্রুতিকে বলে যে তুমি প্রেগনেন্ট কী করে হতে পারো, আমরা তো কোনো রকমভাবে শারীরিক সম্পর্ক করিনি। কিন্তু শ্রুতি বলে যে তার জন্মদিনের দিন আদিত্য নেশা করে তার সাথে সহবাস করেছিল। এই কথা শুনে আদিত্য বলে তুমি খুবই স্বার্থপর। এবার তখনই আদিত্য দেখে যে শ্রুতির দেওয়ালে ক্রমাগত তার মাথা ঠুকছে। শ্রুতি খুব ভয়ানকভাবে বলছে যে আর একটা কথাও বলবি না। এবার আদিত্য তাকে থামাতে গেলে সে আদিত্যর গলা টিপে ধরে। আদিত্য কোনোভাবে শ্রুতিকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয় এবং তার হাত বিছানার সাথে বেঁধে দেয় এবং সঙ্গে সঙ্গে সে একটি ইনজেকশন রেডি করতে থাকে। কিন্তু শ্রুতি তখনও তার গায়ের সমস্ত জোর লাগিয়ে খাট সমেত উঠে পড়ে। এই হাড় হিম করা দৃশ্য দেখে আদিত্য খুব ভয় পেয়ে যায় এবং শ্রুতি বলে চিৎকার করে ওঠে। ঠিক তখন শ্রুতি আবারও জ্ঞান হারায়। অন্যদিকে সোনু গজরাজকে অঞ্জলির অ্যাক্সিডেন্টের ফাইলটা এনে দেয়, আর গজরাজ জানতে পারে যে আসলে সেই দিনে কী ঘটনা ঘটেছিল। অঞ্জলি সেই বছর 24শে ডিসেম্বর রাত 1:30 নাগাদ NH-21 দিয়ে ড্রাইভ করে বাড়ি ফিরছিল। তখনই একটি ট্রাকের সাথে তার ধাক্কা লাগে। ট্রাকের ড্রাইভার রমাকান্ত অঞ্জলিকে গুড লাইফ হাসপাতালে নিয়ে যায়, যেখানে অঞ্জলির চিকিৎসা হয়। রিপোর্টে ওইটুকুই লেখা ছিল। গজরাজ রিপোর্টটা থেকে এটা বুঝতে পারে যে রিপোর্টটা সম্পূর্ণ নয়, এখান থেকে কিছু তথ্য সরানো হয়েছে। এবার গজরাজ অঞ্জলির বাবা রাকেশ মালহোত্রার সাথে দেখা করতে যায়, যিনি ছিলেন একজন শহরের বিখ্যাত ব্যবসায়ী।
গজরাজ বলে, আমি সত্যিটা জানতে চাই, কারণ আমি এইটুকু নিশ্চিত যে পুলিশ রিপোর্টে সবটুকু সত্যি লেখা নেই, কারণ সেই রাতে অঞ্জলি ড্রিঙ্ক করেছিল। পুলিশ রিপোর্টে সেটা উল্লেখ করা নেই। অঞ্জলির বাবা বলে, অ্যাক্সিডেন্টের পরে অঞ্জলি বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু তার চোখে মুখে অনেক ক্ষতের সৃষ্টি হয়েছিল, যার ফলে কসমেটিক সার্জারি করানোর জন্যই তাকে লস অ্যাঞ্জেলে নিয়ে যাওয়া হয়। পরে অঞ্জলি সেখানেই থেকে যায়। গজরাজ বলে, স্যার আপনি এখনও পুরোটা সত্যি বলছেন না। প্লাস্টিক সার্জারিতে মানুষের চেহারা বদলানো গেলেও হাইট কিন্তু বদলানো যায় না, আর তাছাড়া ডিএনএ টেস্ট তো আছেই, সত্য কিন্তু ধরা পড়বে। এবার এত কথার মাঝেও অঞ্জলির বাবা বলে যে মেরি আসলে অঞ্জলি। ঠিক তখনই গজরাজ তার বাবাকে এটাও জিজ্ঞাসা করে যে যখন অঞ্জলিকে অ্যাক্সিডেন্টের পরে গুড লাইফ হসপিটালে আনা হয়েছিল তখন কি ডক্টর আদিত্য তার চিকিৎসা করেছিল? তো অঞ্জলির বাবা জানায় যে হ্যাঁ। এবার অঞ্জলি আর আদিত্যর মধ্যে কী সম্পর্ক আর কেনই বা অঞ্জলি মেরি নাম ধারণ করেছে সেটা আমরা আগামীতে জানতে চলেছি। কাহিনীর পরবর্তীতে আমরা দেখতে পাই গজরাজ শ্রুতির সাথে দেখা করতে আসে। সেই সময় শ্রুতি কিছু পেন্টিং করছিল। গজরাজ শ্রুতিকে জিজ্ঞাসা করে, আপনি অঞ্জলি মালহোত্রা নামক কাউকে চেনেন? শ্রুতি জানায় যে সে এই নামের কাউকে চেনে না, কিন্তু আমরা এখানে জানতে পারি যে শ্রুতিও একজন ডাক্তার ছিল, আর সে আদিত্যর সাথে একই হাসপাতালে ডাক্তারি করত। গজরাজ তাকে জিজ্ঞাসা করে, আপনি ডাক্তারি কেন ছেড়ে দিলেন? সে বলে, একই সংসারে দুইজন ডক্টর থাকলে সংসারের অসুখ দেখা দেয়, আর তাছাড়া আমার মন মেজাজও ভালো ছিল না, যে কারণে এখানে আসার পরেই আমি নিজের ইচ্ছায় ডাক্তারি ছেড়ে দিই। গজরাজ বলে যে এই রহস্য সমাধানের একটাই উপায়, মেরি এবং আদিত্যকে একই জায়গায় নিয়ে আসতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো কিসের সমস্যা। তারা ঠিক করে যে বুধবার চার্চে গিয়ে ওয়েট করবে, কারণ প্রত্যেক বুধবার মেরি ওরফে অঞ্জলি চার্চে আসতো। যেমন কথা তেমন কাজ, তারা তিনজনে চার্চে চলে যায়। আদিত্য চার্চের নিচে বসে থাকে, আর অন্যদিকে গজরাজ এবং শ্রুতি ওপরে বসে পাহারা দিচ্ছিল। এমন সময় অঞ্জলি ওরফে মেরি তার সংস্থার লোকেদের নিয়ে সেখানে আসে। তারা প্রে করে এবং একে একে চলে যায়। সে আদিত্যকে দেখেও কিছু বলে না, এমনকি কিছু করেও না, কিন্তু হঠাৎই অঞ্জলি ওরফে মেরি পিছনে ফিরে আসে। অঞ্জলিকে দেখা মাত্রই আদিত্য তাকে হাই বলে, কিন্তু অঞ্জলি কোনো উত্তর দেওয়া তো অনেক দূরের কথা, তার হাবভাব কেমন বদলে যায়। সে আদিত্যকে হঠাৎই শূন্যে তুলে ধরে। এবার এই দৃশ্য দেখে শ্রুতি খুব আঁতকে ওঠে এবং সে চিৎকার করে উঠলে অঞ্জলি আদিত্যকে দূরে আছাড় মেরে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন গজরাজ সেই ট্রাক ড্রাইভারের সাথে দেখা করতে যায়। রমাকান্ত বলে যে সেই রাতে মেয়েটি জঘন্যভাবে আহত হয়েছিল। আমি যদি চাইতাম মেয়েটিকে ওই স্থানে ওই অবস্থায় ফেলে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমি ওই মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেছিলাম, কিন্তু কি ফায়দা, উল্টে আমারই চাকরি চলে গেল। গজরাজ আরও ডিটেলসে খোঁজ নিতে গুড লাইফ হসপিটালে যায়, কিন্তু আদিত্য তাকে সহযোগিতা করতে বেঁকে বসে। গজরাজ রেগে গিয়ে সেই হাসপাতাল থেকে চলে যেতেই থাকে, কিন্তু হঠাৎই সে লক্ষ্য করে হাসপাতালের ওপরের একটি রুমের লাইট দপদপ করছে। কৌতূহলবশত গজরাজ সেই রুমে যেতেই একটি ক্রস তার সামনে ভেঙে পড়ে, আর তার সামনের রুমটি ছিল 11 নম্বর রুম। দৃশ্য সেখানে কাট হয়। পরবর্তী কাহিনীতে আমরা গজরাজকে একজন বয়স্ক দম্পতির সাথে দেখা করতে দেখি। এই দম্পতি আসলে কারা সেটা আমরা পরে জানতে চলেছি। গজরাজ শ্রুতিকে ফোন করে এবং তাকে সাবধান করে যে তুমি হাসপাতাল থেকে দূরে থাকবে, হাসপাতালে গেলেই তোমার বিপদ হবে, কিন্তু শ্রুতি সে সমস্ত কথা শোনে না এবং ফোন কেটে দেয়। কারণ সেদিন তো তাকে হাসপাতালে যেতেই হবে। সেদিন তাদের হাসপাতালে একটি নতুন ডিপার্টমেন্টের ওপেনিং ছিল, যেটা ওপেনিং করতে আসে অঞ্জলির বাবা রাকেশ মালহোত্রা। তারা ওপরে উঠলে দেখে যে সেখানে গজরাজ বসে আছে। গজরাজ রাকেশকে বলে যে আমি এখন বুঝতে পারছি আদিত্য কিভাবে এত অল্প বয়সে একটা এত বড় হাসপাতালের এমডি পদ পেয়েছে, কারণ ওর মাথার উপরে আপনার হাত ছিল। রাকেশ সেখান থেকে চলে যেতে চাইলে গজরাজ বলে যে উদ্বোধনের প্রদীপটি না জ্বালিয়ে গেলে অনেক বড় অমঙ্গল হয়ে যাবে। এবার প্রদীপ জ্বালানোর মুহূর্তেই প্রদীপ নিভে যায়, আর আশেপাশের লাইট দপদপ করতে শুরু করে। সমস্ত চেয়ারগুলো কাঁপতে থাকে। ঠিক তখনই সেখানে অঞ্জলি ওরফে মেরি চলে আসে। মেরির চোখ ছিল রক্তাভ আর চেহারা ছিল ভয়ানক, আর সে হাসপাতালেরই ড্রেস পরেছিল। অঞ্জলির বাবা তাকে বোঝাবার অনেক চেষ্টা করে, কিন্তু সে তাকে হাওয়ায় ছুঁড়ে ফেলে দেয়, আর সেখানে থাকা কেউই অঞ্জলিকে আটকাতে পারে না।
অঞ্জলি আদিত্যকে জোরে ছুঁড়ে ফেলে তারপরেই এগিয়ে আসে শ্রুতির দিকে। গজরাজ বুঝতে পেরেছিল যে অঞ্জলি আসলে বাচ্চাটার ক্ষতি করতে চাইছে, কিন্তু গজরাজ তো কথা দিয়েছে যে সে শ্রুতির বাচ্চাকে বাঁচাবেই। গজরাজ শ্রুতির সামনে ঢাল হয়ে দাঁড়ায়, কিন্তু অঞ্জলি গজরাজকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। শ্রুতি তাকে ছেড়ে দেওয়ার অনেক কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু অঞ্জলি তার চুলের মুঠি ধরে তাকে অপারেশন থিয়েটারে ঢোকায় আর একটি বেডে শুয়ে একটি চাকু দিয়ে তার পেটে ঢোকাতে যায়। ঠিক তখনই গজরাজ তাকে এমি বলে ডেকে ওঠে। মুহূর্তের মধ্যেই অঞ্জলি থেমে যায়। গজরাজ সেই বয়স্ক দম্পতিকে সেখানে নিয়ে আসে যাদের সাথে গজরাজ দেখা করতে গিয়েছিল। বয়স্ক মহিলাটি বলে, এমি তুই তো এরকম ছিলিস না, ছেড়ে দে ওদেরকে। বয়স্ক লোকটি বলে, তুই তো আমার আদরের আম্মু, ছেড়ে দে মা। এই কথা শুনে অঞ্জলি ওরফে মেরি ওরফে এমি কাঁদতে শুরু করে। বয়স্ক লোকটি বলে, ও না তো অঞ্জলি আর না মেরি, ও আসলে আমাদের মেয়ে এমি। এমি হলো এই বয়স্ক দম্পতির মেয়ে। এবার এখান থেকেই আমরা জানতে পারি যে অঞ্জলির অ্যাক্সিডেন্টের দিন আসলে কি ঘটেছিল। কাহিনী এবার এখান থেকে অতীতে যায়। এখানে আমরা দেখি যে আদিত্য এবং শ্রুতি একই হাসপাতালে কাজ করত, কিন্তু তাদের হাসপাতাল খুব একটা ভালো চলছিল না। এইরকমই একদিন অঞ্জলি অ্যাক্সিডেন্ট করে এই হাসপাতালে আসে। তার হার্ট খুব খারাপভাবে ড্যামেজ হয়েছিল, যে কারণে তার বাঁচার কোনো আশা ছিল না। কিন্তু সেই সময় অঞ্জলির বাবা সেখানে আসে আর বলে যে যে কোনো উপায়ে ডাক্তার যেন তার মেয়েকে বাঁচিয়ে নেয়। আদিত্য বলে যে এটা কোনোভাবেই সম্ভব নয়। সেই সময় শ্রুতি বলে ওঠে, একটা উপায় আছে। 11 নম্বর রুমের একটি মেয়ে অনেক দিন ধরেই কোমায় পড়ে আছে, যে মেয়েটি হলো এমি। অঞ্জলি আর এমির ব্লাড গ্রুপও এক। তো শ্রুতি সাজেস্ট করে যে এমির হার্ট ট্রান্সপ্ল্যান্ট করে অঞ্জলির শরীরে বসানো হবে। যদিও এটা ছিল বেআইনি, কারণ এমি কোমায় থাকলেও সে জীবিত, যে কোনো দিন তার জ্ঞান ফিরতে পারত। কিন্তু আদিত্য তাতে রাজি হয় না। শ্রুতির কথা শুনে অঞ্জলির বাবা বলে যে আমি তোমাদের এই হাসপাতাল কিনে নেব এবং আদিত্য তোমাকে আমি এই হাসপাতালের এমডি বানিয়ে দেব। যে করেই হোক তোমরা আমার মেয়েকে বাঁচাও। কিন্তু আদিত্য তখনও দোটানায় ভুগছিল। ঠিক তখনই শ্রুতি গিয়ে এমির লাইফ সাপোর্ট প্ল্যাগ খুলে দেয়। এমি কোমায় থাকলেও সে সবটাই বুঝতে পারছিল। অবশেষে অপারেশন করে এমির হার্ট বের করে অঞ্জলির শরীরে বসিয়ে তার প্রাণ বাঁচানো হয়। অঞ্জলি বেঁচে গেলেও এমির শরীরের একটি অংশ সর্বদাই তার মধ্যে ছিল। এমিকে মেরে ফেলার গিল্ট থেকেই শ্রুতির মানসিক সমস্যা শুরু হয়, আর শ্রুতি এবং আদিত্যর বৈবাহিক জীবনেও সেটার প্রভাব পড়ে। আর সেই কারণেই তারা নতুন বাড়িতে শিফট হয়েছিল। কিন্তু তারা জানতো না যে অঞ্জলিও তাদের কাছাকাছি আছে। আর এমির সমস্ত অসম্পূর্ণ কাজ সে অঞ্জলির শরীর দিয়ে পূর্ণ করছিল। এমি আর ম্যাথিউজের নাম পাল্টে দিলেই সেটা মেরিতে পরিণত হয়। এমি একজন ডগ লাভার ছিল। এই সমস্ত বিকলাঙ্গ মানুষদের নিয়ে সে কাজ করত, যে কাজগুলো এখন অঞ্জলির মাধ্যম দিয়ে সে পূরণ করে চলেছিল। কিন্তু যখন এই ভৌতিক ঘটনাগুলো ঘটতো, অঞ্জলি কিছুই বুঝতে পারতো না যে সে কি করছে এবং কোনো স্মৃতিই তার মধ্যে থাকতো না। এখানেই আমরা জানতে পারি যে গজরাজ হাসপাতালের রেকর্ড চেক করে দেখেছিল যে 24 তারিখ রাতে এই হাসপাতালে এমি ম্যাথিউস নামক একটি মেয়ে মারা যায়, আর এমি এবং অঞ্জলির ব্লাড গ্রুপও এক ছিল। সুতরাং সবটাই তার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। কাহিনী এবার বর্তমানে ফিরে আসে। গজরাজ বলে যে ডাক্তারেরা কারোর প্রাণ নেয় না, বরং প্রাণ বাঁচায়। কিছুক্ষণ পরে পুলিশ এসে আদিত্য, রাকেশ এবং শ্রুতিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কাহিনী এবার কিছু সময় পরের প্রেক্ষাপটে চলতে শুরু করে। আমরা দেখি শ্রুতির একটি ফুটফুটে পুত্র সন্তান হয়, আর সেই সন্তান সে গজরাজকে দিয়ে দেয়। গজরাজ বাড়ি ফিরে জানলার কাছে দাঁড়িয়ে তার স্ত্রীর কোলে সদ্যজাত বাচ্চাটিকে প্রাণ ভরে দেখতে থাকে। কিছু সময় পরে সেখানে সেই বয়স্ক লোকটি গজরাজের কাছে আসে এবং গজরাজ সেই লোকটিকে বলে, এবার আমাকে জ্বালিও না। লোকটি বলে, তোকে জ্বালাবার জন্য নতুন অতিথি চলে এসেছে। সেই বয়স্ক ব্যক্তি এই কথা বলে বিদায় নেয় আর হাসি মুখে হাওয়ার মধ্যে মিলিয়ে যায়। আমরা বুঝতে পারি এই ব্যক্তি ছিল আসলে গজরাজের মৃত বাবা, যার থেকেই সে গোয়েন্দাগিরির সমস্ত কাজ শিখেছিল, আর তিনি গজরাজকে সমস্ত কেস সলভ করতে সাহায্য করতেন। এই সুন্দর দৃশ্য দিয়েই মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়।
তো বন্ধুরা, তোমাদের এই মুভির কাহিনী কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানিও। কাহিনীতে হাসপাতালের একটি অন্ধকার দিককে ফুটিয়ে তোলা হয়েছে। আর যদি আদিত্য শ্রুতির কথা শুনে এমিকে হত্যা করে অঞ্জলির প্রাণ বাঁচানোর কাজটি না করত, তাহলে হয়তো তাদের জীবন অন্যরকম হতে পারত। তাদের ফুটফুটে ছোট্ট বাচ্চাটিও তাদের কোলেই বড় হতে পারত। কিন্তু শেষ অবধি আদিত্য, শ্রুতি এবং রাকেশকে তাদের পাপের ফল ভোগ করতেই হলো, আর সেটাই হওয়া উচিত ছিল। তো পরের দিন চলে আসছি একটি সদ্য মুক্তি পাওয়া সুন্দর মুভির কাহিনী নিয়ে। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যেসব বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে আগামী দিনের সুন্দর মুভির সাথে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।